সকালের সময় বাজারের রাস্তার ধারে রমেশ এবং তার স্ত্রী অনিতা বসে সবজি বিক্রি করছিলেন। তাদের মেয়ে প্রিয়াঙ্কা আর্মিতে লেফটেন্যান্ট ছিল, সে দেশের সেবায় নিযুক্ত ছিল। তার একটুকু ধারণা ছিল না যে আজ তার মা বাবার সাথে কি দুর্ঘটনা ঘটতে চলেছে। রমেশ এবং অনিতা দুজনেই শান্তভাবে সবজি বিক্রি করছিলেন যে হঠাৎ একটা মোটরসাইকেল দ্রুত গতিতে আসে। মোটরসাইকেলে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ বসেছিলেন। তিনি বাইক সাইডে লাগিয়ে আর আগে এসে রমেশের পিঠে একটা জোরালো লাঠি মারেন। তারপর অনিতার উপরও লাঠি বর্ষণ করেন। দুজনেই হঠাৎ ঘাবড়ে যান এবং অবাক হয়ে যান। ইন্সপেক্টর রাগে চিৎকার করে, এই রাস্তা তোমার বাবার কি? যেখানে মন চাই সেখানে সবজি লাগিয়ে দিলে, দেখছো না এখানে ট্রাফিক জ্যাম হতে পারে? এভাবে রাস্তা ধারে সবজি কি বিক্রি করে? সবজি বিক্রি করতে হলে নিজের বাড়ি গিয়ে বিক্রি করো। রাস্তা জ্যাম করার সাহস কি করে হলো তোমাদের? এতটা বলে রবীন্দ্রনাথ রাগে চাটাই ধরে জোরে টেনে নেয় যাতে সব সবজি রাখা ছিল সবজি রাস্তায় ছড়িয়ে পড়লো। অনিতা কাঁদতে লাগলো এবং হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। সাহেব, আমাকে মাফ করুন, এরপর থেকে এরকম করবো না, প্লিজ স্যার, আমাদের মাফ করুন, আমাদের সবজি এভাবে ফেলবেন না, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সাহেব। রমেশও হাত জোর করে বলল, সাহেব প্লিজ আমাদের সবজি ফেলবেন না, আমরা এখান থেকে চলে যাই, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে সাহেব, এরকম করবেন না, আমি আপনার সামনে হাত জোর করছি, আমাদের মাফ করুন। কিন্তু ইন্সপেক্টর রবীন্দ্রনাথের একটুকু দয়া এলো না। তিনি রাগে দুজনকে গালাগালি দিতে লাগলেন, ভালো খারাপ বলতে লাগলেন। তারপর রাগে রমেশের উপর আরেকটা লাঠি মারলেন এবং চিৎকার করে বললেন, শীঘ্রই সবজি সরাও এখান থেকে। লাঠিটা এত জোরে লাগলো যে রমেশ ব্যথায় কাঁদতে লাগলো এবং কাঁদতে লাগলো। তিনি হাত জোর করে পা ধরে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু ইন্সপেক্টরের হৃদয় যেন পাথরের তৈরি হয়ে গিয়েছিল। অনিতাও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল। কিন্তু রবীন্দ্রনাথের কানে একটুকু প্রভাব পড়ল না। অর্ধেক সবজি রাস্তায় ছড়িয়ে পড়েছিল। গাড়ি চলছিল, লোকজন এদিক ওদিক যাচ্ছিল, কিছু সবজি গাড়ি নিচে চাপা পড়ে গেল। হইচই হওয়ার কারণে লোকজন জড়ো হতে লাগলো, সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। কেউ বলল না যে ইন্সপেক্টর ভুল করছেন, যদিও সবার সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ভুল ইন্সপেক্টরের। তিনি চাইলে ছাড়া মারা ছাড়া তাদের বুঝিয়ে বলতে পারতেন যে সবজি সরাও, কিন্তু তিনি অযথা লাঠি বর্ষণ করলেন, গালাগালি দিলেন এবং সবজি ছড়িয়ে দিলেন। এই ভিড়ে উপস্থিত ছিল আর্মি অফিসার প্রিয়াঙ্কার শৈশবের সহেলি ডাক্তার অংশিকা। সেও লোকজনের সাথে দাঁড়িয়ে তামাশা দেখছিল, কিন্তু পরের মুহূর্তে সে বুদ্ধিমত্তা দেখালো এবং ভাবল এই সময় ঘটনার ভিডিও বানানো খুব জরুরি। সে তুরন্ত মোবাইল বার করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর অযথা লাঠি বর্ষণ করছেন, গালাগালি দিচ্ছেন, সবজি রাস্তায় ফেলছেন এবং সর্বজনীনভাবে তাদের অপমান করছেন। ডাক্তার অংশিকার মনে রাগ ভরে গেল। সে প্রিয়াঙ্কার মা বাবাকে ভালোভাবে চেনে এবং সে ঠিক করলো যে এই অপমানের উত্তর অবশ্যই দিতে হবে। ইন্সপেক্টর রবীন্দ্রনাথ আবার রাগে চিৎকার করলো, শিগগিরই সরে যাও এখান থেকে, নাহলে যে সবজি বাকি আছে তাদেরও রাস্তায় ফেলে দেবো, বুঝলে? এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, এটা তোমার বাবার রাস্তা নয়। অনিতা এবং রমেশ দুজনেই কাঁদতে কাঁদতে রাস্তায় ছড়ানো সবজি সংগ্রহ করছিলেন। দুজনের মনে একই চিন্তা আসছিল, কাশ আমরা গরিব না হতাম, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। কাশ আমাদের মেয়ে আমাদের সাথে থাকতো, তাহলে হয়তো কেউ আমাদের এভাবে অপমান করতো না। দুজনের চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। তারা যতটা সবজি বাকি ছিল সংগ্রহ করলো এবং বাড়ির দিকে চলে গেল। ইন্সপেক্টর রাগে বাইক স্টার্ট করলো এবং চিৎকার করে বলল, তোমরা লোকজন এখানে কি দেখছো? কাজকর্ম নেই কি? সবাই নিজেদের কাজে যাও, ভিড় শেষ করো এখান থেকে। এতটা বলে তিনি রাগে সেখান থেকে চলে গেলেন। ইধার আর্মি অফিসার প্রিয়াঙ্কার সহেলি অংশিকা বাড়ি গেল এবং সে ভিডিও তুরন্ত প্রিয়াঙ্কাকে পাঠিয়ে দিল। ভিডিও দেখেই প্রিয়াঙ্কার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে রাগ এবং দুঃখে ভরে গেল। তার চোখের সামনে এক একটা দৃশ্য ঘুরতে লাগলো, কিভাবে তাদের পড়ানো লেখানো হয়েছে, মা বাবা তাদের জন্য কি কি করেছেন এবং আজ সেই মা বাবা রাস্তায় অপমানিত হয়েছেন, লোকজনের সামনে মার খেয়েছেন, যদিও কেউ তাদের সাহায্য করছে না এবং সবাই শুধু তামাশা দেখছে। প্রিয়াঙ্কার ভেতরে রক্ত ফুটছে। সে ব্যথায় কাঁদতে কাঁদতে নিজেকে সংযত রাখলো না এবং তুরন্ত অংশিকাকে কল করলো। অংশিকা কল উঠালো। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলো, তুমি এই ভিডিও কোথা থেকে পেলে এবং কি কি হয়েছে? অংশিকা পুরো ঘটনা বিস্তারিতভাবে বলল যে সে নিজে সেই ভিডিও রেকর্ড করেছে যাতে প্রমাণ হয়। সে বলল যে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের শুধু মারা হয়নি বরং খোলাখুলি অপমানও করা হয়েছে। যদি তুমি চাও তাহলে এই প্রমাণের কারণে তাদের শাস্তি দেওয়া যেতে পারে, তাই আমি এই ভিডিও বানিয়েছি। অংশিকা বলল, আমার খুব রাগ এসেছে, আমি দেখেছি যে ইন্সপেক্টর তোমার মা বাবাকে খুব মেরেছে, তাদের ওপর কোনো রহম আসেনি, তাই আমি এটা রেকর্ড করেছি। এটা শুনেই প্রিয়াঙ্কার হৃদয় আরও দ্রুত ধড়কতে লাগলো। সে ছুটির জন্য আবেদন করলো এবং এক সপ্তাহের ছুটি নিল। ছুটি পেয়েই প্রিয়াঙ্কা সাধারণ সালোয়ার স্যুট পরে বাস ধরে বাড়ির দিকে রওনা হলো। এদিকে বাড়িতে রমেশ এবং অনিতা বসে বসে কাঁদছিলেন। তাদের চোখ নম ছিল, হৃদয়ে আশা ছিল যে তাদের মেয়ে কিছু বড় করবে এবং তাদের গরিবী থেকে বার করে দেবে, কিন্তু আজ তাদের অপমান সহ্য করতে হলো। অনিতা বলল, কেন না, আমরা আমাদের মেয়েকে সবকিছু বলি। কিন্তু রমেশ বলল, না, আমাদের এই কথা বলা উচিত নয়। যদি প্রিয়াঙ্কাকে এটা সব জানা যায় তাহলে সে এটা সহ্য করতে পারবে না এবং জানি না কি হবে। যাই হোক, সে আর্মিতে লেফটেন্যান্ট, কিন্তু এই ইন্সপেক্টরের কিছু খারাপ করতে পারবে না, তাকে এভাবেই খুশি থাকতে দাও। তাদের কি জানা ছিল যে তাদের মেয়ে বাড়ি পৌঁছতে চলেছে? কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা বাড়ি পৌঁছালো এবং দরজা খটখটালো। দরজার আওয়াজ শুনে রমেশ দরজা খুলল এবং সেই নিজের মেয়েকে দেখে অবাক হয়ে গেল। বাবার চোখের অশ্রু দেখে প্রিয়াঙ্কা বুঝল যে নিশ্চয়ই কিছু খুব খারাপ হয়েছে। সে কাঁদতে কাঁদতে নিজের বাবার গলায় জড়িয়ে পড়ল। রমেশ তাকে ভিতরে ডাকলো। অনিতা নিজের মেয়েকে দেখে অশ্রু লুকানোর চেষ্টা করলো, কিন্তু সে অশ্রু লুকাতে পারল না এবং সে আরও বেশি কাঁদতে লাগলো। প্রিয়াঙ্কা নিজের মাকে গলায় জড়িয়ে বলল, মা, চিন্তা করো না, আমি এটা সহ্য করব না। আমি ইন্সপেক্টরকে আইন অনুসারে শাস্তি দেব। তারা যা করেছে তা ভুল এবং অবৈধ, আমার কাছে এর প্রমাণও আছে। আমি তাকে ছাড়ব না। আমাকে মাফ করো বাবা যে আমি সময় মতো এখানে আসতে পারিনি। তোমরা আমাকে কষ্টে পালিয়েছো, উড়িয়েছো, লিখিয়েছো, এই মকাম দিয়েছো এবং আমি নিজের দায়িত্বে দেরি করেছি, কিন্তু আমি এখন এটা ঠিক করব।
আমি রিপোর্ট দায়ের করে যতদূর সম্ভব তাকে শাস্তি দিয়ে রাখবো। অনিতা কাঁদতে কাঁদতে বলল, বেটা তুমি কোথায় যাবে? তোমাকে রিপোর্ট লেখানোর জন্য সেই থানায় যেতে হবে, সেখানেই তো ইন্সপেক্টর আছে, তুমি কিছু করতে পারবে না, ছেড়ে দাও। কিন্তু প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে সাহসের সাথে বলল, মা সে থানার ইন্সপেক্টর তো কি হয়েছে, আমিও আর্মি অফিসার, আমার দায়িত্ব হয় যে আমি নিজের মা বাবার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিই। যদি সে রিপোর্ট দায়ের না করে তাহলে আমি এর অভিযোগ ওপরে করব, যেভাবেই হোক আমি তাকে সাসপেন্ড করিয়ে রাখবো, তাকে তার শাস্তি অবশ্যই মিলবে। তোমরা দুজনে চিন্তা করো না, এখন যা করতে হবে আমি একাই করব। নিজের মা বাবাকে শান্ত রেখে প্রিয়াঙ্কা সোজা থানার দিকে রওনা হলো। সেখানে সে দেখল যে ডেস্কে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ বসে আছে এবং হাতে সিগারেট নিয়ে ধূমপান করছে। প্রিয়াঙ্কা ধীরে ধীরে ইন্সপেক্টরের কাছে গেল এবং বলল, স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে। এটা শুনে ইন্সপেক্টর হাসলো এবং বলল, রিপোর্ট লেখাতে হবে? তোমাকে এখানে নিয়ম জানা আছে না? 500 টাকা বার করো, তবেই রিপোর্ট লেখা হবে, নাহলে যাও এখান থেকে। এটা শুনে প্রিয়াঙ্কা বুঝলো যে এই ইন্সপেক্টর কতটা পতিত হয়েছে। অযথা ঘুষ চাইছে, রিপোর্ট লেখানোর জন্য কোথাও টাকা দেওয়ার বিধান নেই। একটু কড়া আওয়াজে প্রিয়াঙ্কা বলল, ইন্সপেক্টর সাহেব রিপোর্ট লেখানোর কোথাও টাকা লাগে না, আপনি আমাদের থেকে ঘুষ কেন চাইছেন? আমরা আপনাকে টাকা দেব না, আপনার কাজ জনগণের সেবা করা, আপনি আমাদের থেকে ঘুষ চাইছেন তো দয়া করে এক্ষুনি রিপোর্ট লিখুন, বিষয়টা খুব গুরুতর। ইন্সপেক্টর হেসে উঠল এবং বলল, দেখো বিষয় গুরুতর হোক বা কিছু আমার কোনো ফারাক পড়ে না, 500 টাকা দেবে তবেই তোমার এখানে রিপোর্ট লেখা হবে, না হলে আমার সামনে তর্ক করো না, ধাক্কা মেরে বার করে দেব, বুঝলে? প্রিয়াঙ্কার আগে বলল, ইন্সপেক্টর আপনাকে রিপোর্ট লিখতে হবে, আইনে কোথাও লেখা নেই যে আপনি রিপোর্ট লেখানোর টাকা চাইতে পারেন, অযথা ঘুষ চাইবেন না, না হলে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আপনাকে জনগণের সেবার জন্যই উর্দি দেওয়া হয়েছে এবং আপনি এর ভুল ব্যবহার করছেন, কাউকে দুর্বল ভাববেন না। এটা শুনে ইন্সপেক্টরের রৌদ্ররূপ উঠে এলো, তিনি লাল হয়ে গেলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং লাঠি তুলে প্রিয়াঙ্কার কোমরে ঠোকে দিলেন। রাগে তিনি বললেন, এখন বেশি তর্ক করো না, বুঝলে? নিজেকে হিরোইন ভাবো না আমার সামনে, অ্যাটিটিউড দেখাবে না, আমি ভালো লোকজনকেও সামলিয়েছি, আমার এখানে দাদাগিরি চলবে না, মুখ খোলো না, না হলে আবার পড়বে, শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাও। প্রিয়াঙ্কার এটা সহ্যের বাইরে ছিল, সে রাগে আঙুল তুলে বলল, দেখুন এখন আমি আপনাকে আপনার ভুলের শাস্তি কিভাবে দেব এটা আপনি জানেন না। আপনি আমার মা বাবার উপর হাত তুলেছেন, তাদের সবজি ছড়িয়ে দিয়েছেন, এবং যখন আমি রিপোর্ট লেখাতে এসেছি তখন আপনি আমার উপরও হাত তুলেছেন। আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি আর্মি অফিসার প্রিয়াঙ্কা সিং, আমি আর্মিতে লেফটেন্যান্ট। এতটা বলেই সে নিজের সরকারি আইডি কার্ড বার করলো এবং ইন্সপেক্টর রবীন্দ্রনাথের সামনে দেখালো। আইডি দেখি রবীন্দ্রনাথ ভয়ে কাঁপতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো। ম্যাডাম আমাদের মাফ করুন, আমাদের জানা ছিল না যে আপনি আর্মি অফিসার, আমাদের মাফ করুন ম্যাডাম। তিনি হাত জোড়তে লাগলেন। প্রিয়াঙ্কা বুঝলো যে শুধু ক্ষমা দিয়ে এই বিষয় শেষ হবে না। সে তুরন্ত থানা থেকে বেরিয়ে গেল এবং আইপিএস ম্যাডাম কীর্তি সিংয়ের সাথে যোগাযোগ করলো। তুরন্ত এসে আইপিএস অফিসে পৌঁছলো এবং কীর্তি সিংকে রাস্তায় নিজের মা বাবার সাথে হওয়া অপমান এবং খারাপ ব্যবহারের ভিডিও দেখালো। সাথে সে পুরো কথা বলল যে থানায় কি ধরনের ব্যবহার হয়েছে, কিভাবে ইন্সপেক্টর তাদের সাথে মারপিট করেছে, রিপোর্ট লেখা থেকে মানা করেছে এবং ঘুষ চেয়েছে। এটা সব শুনে এবং ভিডিও দেখে আইপিএস কীর্তি সিং রাগে ভরে গেলেন। কীর্তি সিং গুরুতর আওয়াজে বললেন, প্রিয়াঙ্কা আপনি একদম চিন্তা করবেন না, এই ইন্সপেক্টর সীমা অতিক্রম করেছে, তিনি শুধু মানবতার অপমান করেননি বরং আইনের খোলা লঙ্ঘনও করেছেন, এরকম লোকদের উর্দিতে থাকার কোনো অধিকার নেই। তিনি আরও বললেন, ইন্সপেক্টর রবীন্দ্রনাথের বিরুদ্ধে আমাদের কাছে পাকা প্রমাণ আছে, ভিডিও, সাক্ষ্য এবং বয়ান সব, শুধু আমাদের একটা অফিসিয়াল সাক্ষীর দরকার হবে। আমি এই পুরো বিষয়কে সোজা ডিএম স্যারের কাছে পৌঁছাবো, কালি এর উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে, সম্ভব যে এর জন্য প্রেস মিটিং ডাকা হবে যেখানে আপনাকে নিজের মা বাবার সাথে উপস্থিত থাকতে হবে। কীর্তি সিংয়ের মুখ কঠিন ছিল কিন্তু আওয়াজে আত্মবিশ্বাস ঝলক ছিল। তিনি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন প্রিয়াঙ্কা, আমি আপনার পুরো সাহায্য করব। সেই ইন্সপেক্টরকে তার অপরাধের শাস্তি অবশ্যই মিলবে। আমাদের মেনে নেওয়া যায় না যে আমাদের আইনকে কেউ ভাঙে বা নিজের পদের ভুল ব্যবহার করে। দেশে দুর্নীতি ছড়ানোদের জন্য উর্দিতে কোনো জায়গা নেই। প্রিয়াঙ্কার চোখে একটা আশার চমক এলো। কীর্তি সিং আরও বললেন, আপনি বাড়ি যান এবং নিজের মা বাবাকেও প্রস্তুত রাখুন, আমি এখন এই কেসকে নিজের দায়িত্বে নিচ্ছি। আজই সব রিপোর্ট, ভিডিও এবং সাক্ষ্যের বয়ান ডিএম স্যারের কাছে পাঠানো হবে। এটা বলে কীর্তি সিং তুরন্ত পুরো তদন্ত শুরু করলেন। তিনি থানা থেকে রিপোর্টের কপি মঙ্গালেন, চোখে দেখা সাক্ষীদের বয়ান রেকর্ড করলেন এবং আংশিকা দ্বারা রেকর্ড করা ভিডিওকে প্রধান প্রমাণ হিসেবে কেস ফাইলে যোগ করলেন। রাত দেরি পর্যন্ত কীর্তি সিং সব দস্তাবেজ প্রস্তুত করালেন এবং রিপোর্টের সাথে ভিডিও ক্লিপ ডিএম অফিসে পাঠিয়ে দিলেন। পরের দিন যখন ডিএম স্যার এই ভিডিও এবং রিপোর্ট দেখলেন তখন তাদের মুখে রাগের সাথে অবাক হওয়ার ঝলক উঠল। তিনি তুরন্ত আইপিএস কীর্তি সিংয়ের সাথে যোগাযোগ করলেন এবং পুরো বিষয়ের তথ্য নিলেন। সব তথ্য বুঝে নেওয়ার পর ডিএম স্যার আদেশ দিলেন যে এই ঘটনাকে সর্বজনীনভাবে রাখা হোক, যাতে পুরো বিভাগে একটা বার্তা যায় যে আইনের ওপরে কেউ নয়। এর সাথে তিনি পরের দিন সকালেই প্রেস মিটিং ডাকলেন। পরের দিন সকাল ঠিক 10টা বাজে প্রেস মিটিংয়ের সময় নির্ধারিত ছিল। বড় হলের সামনে টেবিলে ডিএম সাহেব, পাশে আইপিএস কীর্তি সিং এবং পিছনে কিছু অফিসার বসেছিলেন। পরিবেশ খুব গুরুতর ছিল, প্রত্যেকের মুখে নীরবতা এবং কঠিনতা দুটোই ঝলক ছিল। প্রিয়াঙ্কা নিজের মা বাবার সাথে হলে বসেছিল, তাদের চোখে একটু ঘবরাহট ছিল, কিন্তু প্রিয়াঙ্কার মুখে এখন ভয় নেই, শুধু একটা কঠিন ইরাদা ছিল। সে জানত যে আজ ন্যায় হবে। ডিএম সাহেব ফাইল খুললেন এবং বললেন, যে ঘটনা প্রিয়াঙ্কা সিংয়ের মা বাবার সাথে ঘটেছে তার পুরো তদন্ত করা হয়েছে, সব প্রমাণ, ভিডিও এবং সাক্ষীর আমাদের কাছে আছে। তারপর তিনি বললেন, আইপিএস কীর্তি সিং আপনি বলুন কি রিপোর্ট এসেছে। কীর্তি সিং দাঁড়িয়ে বললেন, স্যার তদন্তের সময় এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে ইন্সপেক্টর রবীন্দ্রনাথ শুধু বয়স্ক মা বাবার সাথে মারপিট করেননি, বরং রিপোর্ট লেখা থেকেও অস্বীকার করেছেন এবং ঘুষ চেয়েছেন। আমাদের কাছে পুরো ভিডিও রেকর্ডিং এবং সাক্ষীদের বয়ান আছে। এরকম ব্যক্তিকে উর্দি পড়ার কোনো অধিকার নেই। হলে নীরবতা ছড়িয়ে পড়ল। প্রিয়াঙ্কার মায়ের চোখে অশ্রু এলো। তিনি নিজের চুন্নি দিয়ে চুপি চুপি অশ্রু মুছে নিলেন।
রমেশও মাথা নিচু করে বসেছিলেন, কিন্তু ভিতরে ভিতরে মন বলছিল আজ সত্য জিতবে। ডিএম সাহেব কিছুক্ষণ ফাইল দেখলেন, তারপর কঠিন আওয়াজে বললেন, ইন্সপেক্টর রবীন্দ্রনাথকে তাৎক্ষণিক প্রভাবে সাসপেন্ড করা হয়। এটা শুনেই হলে হইচই পড়ে গেল। দুজন পুলিশ দরজার কাছে দাঁড়িয়েছিল, তারা তুরন্ত গিয়ে ইন্সপেক্টরকে ভিতরে ডাকলো। কয়েক মিনিটে রবীন্দ্রনাথ ভিতরে এলো। এখন তার মুখে সেই অহংকার নেই যা কখনো সাধারণ লোকজনের উপর চিৎকার করার সময় থাকতো। সে নিচু হয়েছিল, ভয়ে ঘাম বইছে। ডিএম বললেন, তোমার বিরুদ্ধে পাকা প্রমাণ আছে। তুমি বয়স্কদের উপর হাত তুলেছ, ঘুষ চেয়েছ এবং নিজের উর্দির ভুল ব্যবহার করেছ। এখন আইন তোমাকে শাস্তি দেবে। রবীন্দ্রনাথ ঘাবড়ানো আওয়াজে বলল, স্যার, আমার থেকে ভুল হয়ে গেছে, মাফ করুন। ডিএম কঠিন লহজে বললেন, আইনে মাফ নেই ইন্সপেক্টর, সেখানে শাস্তি হয়। আইপিএস কীর্তি সিং ইশারা করলেন এবং পুলিশ কর্মীরা রবীন্দ্রনাথের হাতে হাত করা পরিয়ে দিল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কার হৃদয়ে যে ব্যথা, রাগ এবং অপমানের ঝড় কয়েকদিন ধরে চলছিল, সেটা এক ঝটকায় বাইরে বেরিয়ে গেল। তার চোখে এখন শান্তি ছিল। প্রিয়াঙ্কার মা কাঁদতে কাঁদতে বলল, বেটা, এখন চ্যান মিলল, আমাদের ইজ্জত ফিরে এলো। প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে নিল এবং বলল, মা, এই শাস্তি শুধু আমাদের জন্য নয়, বরং প্রত্যেক সেই মানুষের জন্য যে ভয়ে চুপ করে থাকে। ডিএম সাহেব প্রিয়াঙ্কার দিকে দেখে বললেন, দেশ তোমাদের মতো মেয়েদের উপর গর্ব করে, যারা নিজের মা বাবার জন্য লড়াই করেছে এবং ন্যায় দিয়েছে। যদি আমাদের প্রত্যেক নাগরিক এরকম সাহস থাকে, তাহলে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ মাথা তুলতে পারবে না। হলে সবাই চুপ ছিল, কিন্তু সেই চুপচাপে একটা শান্তি ছিল, সত্যের জয়ের শান্তি। ইন্সপেক্টরকে পুলিশ ভ্যানে বসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। প্রিয়াঙ্কার মা বাবার চোখে এখন গর্ব ছিল এবং প্রিয়াঙ্কার চোখে শুধু একটা কথা, ন্যায় কখনো দেরি করে মেলে, কিন্তু মেলে অবশ্যই। প্রিয়াঙ্কা কীর্তি সিং এবং ডিএম সাহেবকে স্যালুট করলো এবং বলল, থ্যাংক ইউ স্যার, আপনারা শুধু আমার মা বাবার নয়, এই উর্দির ইজ্জতও বাঁচিয়েছেন। ডিএম হাসলেন এবং বললেন, আমরা সবাই একই উর্দির সিপাহী প্রিয়াঙ্কা, ফারাক শুধু কাজ করার পদ্ধতির। প্রিয়াঙ্কার চোখে হালকা নমি ছিল, কিন্তু সেই নমিতে গর্ব ঝলক ছিল। সে নিজের মা বাবার সাথে হল থেকে বাইরে বেরিয়ে এলো, আকাশের দিকে দেখল এবং ধীরে বলল, মা, বাবা, এখন কেউ তোমাদের সাথে এরকম করবে না যতক্ষণ আমি জীবিত। বন্ধুরা, আমাদের নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে, যাতে পরে কেউ অপরাধ করার আগে 100 বার ভাবে। যদি আমরা এভাবেই চুপ করে থাকি, তাহলে লোকজন আমাদের দমিয়ে রাখবে। তাই নিজের অধিকারের জন্য লড়াই করো। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়, তাহলে প্লিজ এটাকে লাইক করো এবং যতটা সম্ভব লোকজনের কাছে শেয়ার করো।